সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি করোনা ভাইরাসের এই অতিমারির মধ্যে যে যেখান থেকেই ক্লাসটি দেখছো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1 প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আজকে এই অধ্যায় থেকে কতগুলো পারিভাষিক শব্দ তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। এই পারিভাষিক শব্দগুলির সাথে তোমরা পরিচিত হতে পারলে এই অধ্যায়টি অধ্যয়ন করতে তোমাদের সহজ হবে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই শব্দগুলি থেকে ছোট প্রশ্ন পেয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা গুরুত্ব সহকারে আমার এই ক্লাসটির সাথে থাকবে। এই জন্যে তোমাদের সাথে আজকে আমি এই ক্লাসে উপস্থিত রয়েছি তোমাদেরই স্যার, আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখে নেওয়া যাক আজকের এই পারিভাষিক শব্দগুলো কি কি। হোয়াইট বোর্ডের দিকে তাকালে দেখতে পাবো প্রথম শব্দটি রয়েছে হলোজয়িক, দ্বিতীয় শব্দটি আছে ডায়াফ্রাম, তৃতীয় হটস্পট, চতুর্থ নটোকর্ড, পঞ্চম লুমিনাস, ষষ্ঠ বায়োটম, সপ্তম প্রতুইপ রূপান্তর, অষ্টম হ্যাগফিশ, নবম শব্দটি আছে সাসপেনশন ফিডার এবং দশম শব্দটি রয়েছে হিমালতন্ত্র। আশা করি এই শব্দগুলি তোমরা নোটবুকে লিখে ফেলেছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই হলোজয়িক শব্দটি দিয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। হলোজয়িক একটি বিশেষ ধরনের পুষ্টি গ্রহণ পদ্ধতি। সাধারণত যে সকল প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্যে অন্য কোনো উদ্ভিদ অথবা প্রাণীর উপর নির্ভর করতে হয়, সেই সকল প্রাণীরাই এই বিশেষ পদ্ধতিতে খাদ্য গ্রহণ বা পুষ্টি গ্রহণ করে থাকে। আশা করি বুঝতে পারছো এই বিশেষ ধরনের পুষ্টি গ্রহণ পদ্ধতিটির নামই হচ্ছে হলোজয়িক পুষ্টি। সাধারণত অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে এই হলোজয়িক পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করতে দেখা যায়, যেমন লেবিওরহিতা, কাতলা, শ্রীনামেরিগেলা, হোমোসেপিয়েন্স ইত্যাদি অধিকাংশ প্রাণীরাই হলোজয়িক পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করতে পারে বা করে থাকে। আশা করি হলোজয়িক কথাটির অর্থ তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় শব্দটি রয়েছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মধ্যে পেশিবহুল স্থিতিস্থাপক যে পর্দাটি রয়েছে সেই পর্দাটির নামই হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম নামক পর্দাটি সাধারণত সংকোচন প্রসারণশীল হয় এবং স্তন্যপায়ী প্রাণীদের শ্বসন প্রক্রিয়ায় বিশেষভাবে সাহায্য করে থাকে বা সহযোগিতা দান করে থাকে। একটি চিত্রের মাধ্যমে ডায়াফ্রামের অবস্থানটিকে বোঝানো যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি আমি চিত্রের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করছি। অবস্থানটি তোমরা আশা করছি বুঝতে পারবে। এই যে চিত্রটি আমি এখানে এঁকেছি, এটাই একটি মানবদেহ। মানবদেহের এই যে বক্ষ গহ্বর এবং এটি হচ্ছে উদর গহ্বর। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে যে পেশিবহুল স্থিতিস্থাপক এই যে পর্দাটি রয়েছে, এই পর্দাটির নামই হচ্ছে ডায়াফ্রাম। আসলে আশা করছি বুঝতে পারছো তোমরা ডায়াফ্রামের অবস্থান এবং ডায়াফ্রাম কোথায় থাকে, ডায়াফ্রামের কাজ। তাহলে ডায়াফ্রাম শব্দটির সাথে নিশ্চয় তোমরা আজকে ভালোভাবে পরিচিত হতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর শব্দটি আছে হটস্পট। পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলিকেই হটস্পট বলা হয়। ইতিপূর্বেই তোমরা জীববৈচিত্র্যর সংজ্ঞাটি জেনে গেছো। হটস্পট শব্দটি সর্বপ্রথম প্রচলন করে বিজ্ঞানী নরম্যান মায়ার্স
1988 সালে। এই পর্যন্ত আবিষ্কৃত হটস্পটের সংখ্যা রয়েছে সারা পৃথিবীতে প্রায় 25টি। বাংলাদেশে সাধারণত সমগ্র সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম ইন্দো বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত। তাহলে বাংলাদেশের হটস্পটটি কোথায় আমরা জানতে পারলাম। সমগ্র সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ইন্দো বার্মা হটস্পট নামে পরিচিত। তাহলে পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে আমরা হটস্পট বলছি। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত হটস্পটের সংখ্যা হচ্ছে প্রায় 25টি এবং বাংলাদেশে যে হটস্পটটি আছে তাকে বলা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। বিজ্ঞানী নরমান মায়ার্স 1988 সালে এই শব্দটির প্রচলন করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর শব্দটি আছে নটোকর্ড। নটোকর্ড হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের একটি অনন্য বৈশিষ্ট্য। কর্ডাটা পর্বের প্রাণীদের দেহের পৃষ্ঠদেশীয় মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক, নিরেট, নমনীয়, ছিদ্রযুক্ত যে টিস্যু দণ্ডটি রয়েছে সেই টিস্যু দণ্ডকেই বলা হচ্ছে নটোকর্ড। নটোকর্ড সাধারণত ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহের ভ্রূণ অবস্থায় অথবা আজীবন থাকতে দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্ডাটা পর্বের একটি অনন্য বৈশিষ্ট্য, এই পর্বের প্রাণীদের দেহে নটোকর্ডের উপস্থিতি থাকে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন। আমরা প্রোটোকর্ডেটদের ক্ষেত্রে বলতে পারছি এই নটোকর্ডটি থাকে সাধারণত ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠদেশীয় মধ্যরেখা বরাবর। কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের দেহে ভ্রূণ অবস্থায় নটোকর্ডটি থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ডটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে বোঝা যাচ্ছে নটোকর্ডে উপস্থিতি বা নটোকর্ডটি কোথায় থাকতে পারে। একটি উদাহরণের সাহায্যে বা একটি চিত্রের সাহায্যে নটোকর্ডটি আমরা দেখাতে পারি। নটোকর্ডটি কেমন হতে পারে। দেখো, নটোকর্ড এটি সাধারণত পৃষ্ঠদেশীয় মধ্যরেখা বরাবর, এই যে আমি স্থিতিস্থাপক পৃষ্ঠদেশীয় মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক নমনীয় যে টিস্যু দণ্ডটি রয়েছে তাকেই বলা হচ্ছে নটোকর্ড। এটা সাধারণত ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের দেহে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন থাকতে দেখা যায়। আবার মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নটোকর্ডটি সাধারণত দেখা যায় ভ্রূণীয় অবস্থায়। মানুষের ক্ষেত্রে আমরা এই নটোকর্ডটি ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠীয় দেশে বা দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর এই নটোকর্ডটি অবস্থান করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নটোকর্ড কি তোমরা বলতে পারবে এভাবে। নটোকর্ড হচ্ছে মেরুদণ্ডী বা কর্ডাটা পর্বের প্রাণীদের একটি অনন্য বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটি এমন যে দেহের পৃষ্ঠদেশীয় মধ্যরেখা বরাবর স্থিতিস্থাপক, নমনীয়, নিরেট, ছিদ্রযুক্ত যে টিস্যু দণ্ডটি রয়েছে সেটিকেই হচ্ছে নটোকর্ড বলে। এটি সাধারণত প্রোটোকর্ডেটদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন থাকে, কিন্তু ভার্টিব্রেটদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। এরপর পঞ্চম শব্দটি হচ্ছে লুমিনাস। লুমিনাস হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের
থ্যালিয়াসিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কিছু প্রজাতির দেহে এক ধরনের আলোক বিচ্ছুরণশীল অঙ্গ দেখতে পাওয়া যায়। এই আলোক বিচ্ছুরণশীল অঙ্গগুলিকে বলা হয় লুমিনাস। লুমিনাস নামক এই অঙ্গগুলির মাধ্যমে ইউরোকর্ডাটা পর্বের থ্যালিয়াসিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এসব প্রজাতির প্রাণীরা সমুদ্রে রাতের বেলায় আলো ছড়াতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসেবে আমরা সালপা ম্যাক্সিমা সালপা ম্যাক্সিমার কথা বলতে পারি। আমরা বলতে পারি ডলিয়াম রোরাম, এদের কথা বলতে পারি। এরা হচ্ছে থ্যালিয়াসিয়া শ্রেণীর এমন কিছু প্রজাতি, এদের দেহে লুমিনাস নামক আলোক বিচ্ছুরণশীল অঙ্গ দেখতে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার 6 নম্বর শব্দটি হচ্ছে মায়োটম। মায়োটম হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ এবং সেফালোকর্ডাটদের পূর্ণাঙ্গ প্রাণীতে দেহের উভয় পাশে যে পেশি বা পেশিখণ্ড বা সোমাইটকে বলা হচ্ছে মায়োটম। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে এবং সেফালোকর্ডাটা প্রাণীদের পূর্ণাঙ্গ প্রাণীতে দেহের উভয় পাশে সাধারণত গ্রেটার দেন বা এই চিহ্নর মতো যে পেশিখণ্ডক বা সোমাইট রয়েছে তাদেরকে বলা হচ্ছে মায়োটম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেহের উভয় পাশে এই মায়োটম নামক পেশিখণ্ডক বা সোমাইট রয়েছে। তাহলে মায়োটম কি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। মায়োটম। এবার প্রতীপ রূপান্তর। প্রতীপ রূপান্তর, সপ্তম শব্দটি হচ্ছে প্রতীপ রূপান্তর। প্রতীপ রূপান্তর বা ইংরেজিতে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলা হয়। প্রতীপ রূপান্তর হচ্ছে সাধারণত যে সকল প্রাণীদের লার্ভা দশা উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে অনুন্নত বৈশিষ্ট্যে পরিণত হয় বা অনুন্নত বৈশিষ্ট্যে আবির্ভাব ঘটায়, সেই ধরনের রূপান্তরকে বলা হয় প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সাধারণত উদাহরণ হিসেবে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস প্রক্রিয়াটি দেখা যায়। এই রূপান্তর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সালপা ম্যাক্সিমা, অ্যাসিডিয়া মেন্টুলা ইত্যাদি। আশা করি তোমরা প্রতীপ রূপান্তর কি এটি বুঝতে পেরেছ। এইবারে আসা যাক, অষ্টম শব্দটি হচ্ছে হ্যাগফিশ। হ্যাগফিশ হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের একন্যাথা অধিশ্রেণীর মিগজিনি শ্রেণীর যে অন্তর্ভুক্ত যে মাছগুলি রয়েছে তাদেরকেই বলা হচ্ছে হ্যাগফিশ। এটি দেখতে বাইন মাছের মতো। ম্যাগজা, গ্রিক ম্যাগজা অর্থাৎ এর আবরণ হচ্ছে পিচ্ছিল আবরণী। ম্যাগজা গ্রিক শব্দ পিচ্ছিল আবরণী, দেখতে বাইন মাছের মতো। একে সামুদ্রিক ইল বা একে কুৎসিত মাছও বলা হয়ে থাকে। এ পর্যন্ত দেখা গেছে এই প্রজাতির সংখ্যা রয়েছে প্রায় 70টি। তাহলে আমরা দেখলাম ভার্টিব্রাটা উপপর্বের একন্যাথা অধিশ্রেণীর অন্তর্ভুক্ত মিগজিনি শ্রেণীভুক্ত মাছদেরকেই বলা হচ্ছে হ্যাগফিশ।
বা কুৎসিত মাছ বা সামুদ্রিক ইলও বলা হয়ে থাকে। এরা দেখতে বাইন মাছের মতো পিচ্ছিল এবং এরা উদাহরণ হিসেবে এদেরকে বলা যায় মিক্সিনি গ্লুটিনেসা, মিক্সিনি গ্লুটিনোসা, এটি হচ্ছে মিক্সিনির উদাহরণ। আশা করি তোমরা হেগফিশ কি বুঝতে পেরেছ। এরপরে নবম যে শব্দটি রয়েছে সেই শব্দটি হচ্ছে সাসপেনশন ফিডার। এমন কিছু সামুদ্রিক প্রাণী আছে সামুদ্রিক থেকে বা সমুদ্র থেকে একটি দেহের একটি বিশেষ ছাঁকন যন্ত্রের সাহায্যে ছাঁকন প্রক্রিয়ায় সমুদ্রের পানি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য গ্রহণ করে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় সাসপেনশন ফিডার। ইউরোকর্ডাটা পর্বের অনেক প্রাণী এই সাসপেনশন ফিডার প্রক্রিয়ায় খাদ্য বা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য গ্রহণ করে থাকে, যেমন অ্যাসিডিয়া ভেন্টুলা, সালপা ম্যাক্সিমা, ডোলিনিয়াম ইত্যাদি এই ধরনের প্রাণীর উদাহরণ। এরা সাসপেনশন ফিডারের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। 10 নম্বর শব্দটি হচ্ছে হিমালতন্ত্র। হিমালতন্ত্র ইকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে রক্ত সংবহনের পরিবর্তে বা রক্ত সংবহন তন্ত্রের পরিবর্তে একটি বিশেষ ধরনের সংবহন তন্ত্র বিদ্যমান রয়েছে। এই ধরনের সংবহন তন্ত্রকেই বলা হয় হিমালতন্ত্র। এই হিমালতন্ত্রে সাধারণত সিলোমিক রসে পূর্ণ থাকে বা সিলোমিক রস দ্বারা পূর্ণ থাকে অথবা সিলোমিক রস রয়েছে। হিমাল চেইনের মাধ্যমে সারা দেহে কতগুলি নালী সৃষ্টির মাধ্যমে এরা এ সকল রসকে সংবহন করে থাকে। উদাহরণ হিসেবে ইকাইনোডার্মাটা পর্বের অ্যাস্ট্রোপেক্টন ইউরাকান্থাস অথবা অ্যাস্টেরিয়াস রোবেন ইত্যাদি নাম বলা যেতে পারে। আশা করি হিমালতন্ত্র কি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকে এই 10টি পারিভাষিক শব্দের সাথে পরিচয় হয়ে গেল তোমাদের। আশা করছি এই 10টি পারিভাষিক শব্দ তোমাদের মনে থাকবে, বারবার পড়বে, দেখবে এই বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আর এই পর্যন্তই আজকের ক্লাসটি শেষ করছি। আগামীতে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।